তরকারিতে লবণ বেশি হওয়ায় শাশুড়িমা ভরা মজলিসে সেই তরকারির বাটিটা আমার দিকে চেলে মারলেন। চাচি শাশুড়ি তখন বলে উঠল, এটা কি করলেন ভাবি? আমার শাশুড়ি তখন চেঁচিয়ে বলল, যা করেছি দেখতে পাওনি? ওকে যা দিয়েছি উচিত শিক্ষা দিয়েছি। ওকে বারবার বলেছি বাসায় কিন্তু ভরা মেহমান থাকবে, তরকারিতে যেন লবণ বেশি না হয়। তারপরেও মাংসের তরকারিতে লবণ বেশি দিয়েছে। আমার স্বামী তখন চুপচাপ খাবার টেবিল থেকে রুমে চলে গেল। আমার ছোট ননদ তখন 6 মাসের গর্ভবতী। সে তখন মুখ বাঁকিয়ে বলে, এত জঘন্য রান্না কেউ করে নাকি? রান্না করতে যদি কষ্টই হতো তাহলে আগেই বলতে, প্রয়োজনে রান্না আমিই করতাম। আমার চাচি শাশুড়ি তখন ধমক দিয়ে বললেন, তুমি ছোট মানুষ হয়ে এত বড় বড় কথা কেন বলছো? আমি 2 দিন তোমাদের বাসায় বেড়াতে এসেছি, বউটাকে তো একটা মিনিটও বসে থাকতে দেখিনি। সারাদিন তোমাদের সেবা যত্নেই ওর দিন কেটে যায়, ঠিক মতো মেয়েটাকে খাওয়া দাওয়াও করতে দেখি না। আমার চাচি শাশুড়ির এই কথা শুনে আমার শাশুড়ি মুখ বাঁকিয়ে বললেন, এত আহ্লাদ দেখিও না, তুমি ওকে চেনো না তাই। জন্মের কিছু বছর পরেই বাপ মাকে খেয়েছে। আমি আর কোনো কথা না বলে চুপচাপ বেডরুমে চলে আসলাম। আঁচলের কণা দিয়ে চোখ মুছতে মুছতে ঘরে চলে গেলাম। তখন আমার স্বামী বিছানায় বসে বসে খবরের কাগজ পড়তেছিল। আমার স্বামী একজন বেশ চুপচাপ স্বভাবের একজন গম্ভীর মানুষ। আমার কোনো বিষয়ে তার কোনো মাথা ব্যথা নেই। আমি খেলাম কি না খেলাম সে বিষয়ে তার কোনো কৌতূহল নেই। আর সে মাঝে মধ্যে আমারও 2-1টা কড়া কথা বলে। তার অন্য অন্য বন্ধুরা নাকি বিয়ে করে শ্বশুরবাড়ির টাকা পয়সায় চলাফেরা করে। আর তার ছোট ভাই আমার দেবর বেশ কিছুদিন হলো বিয়ে করেছে, তার শ্বশুরবাড়ি থেকেও এটা ওটা পাঠায়। আমার স্বামী আমাকে বলল, তুমি আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? তুমি কি আমাকে নতুন দেখছো? আমি বললাম, না আমি তোমাকে নতুন দেখছি না, তুমি আগে যেমনটা ছিলে ঠিক এখন তেমনটাই আছো। তুমি কি আমাকে বোকা পেয়েছো? তুমি আকার ইঙ্গিতে আমাকে কি বোঝাতে চেয়েছো আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি। দেখো, আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে এসো না। আমার মায়ের কথাই হচ্ছে শেষ কথা। আমার মায়ের কথাতেই এই সংসার চলবে। আমি আমার স্বামীর দিকে কিছু সময় তাকিয়ে থেকে আমি আর কিছুই বললাম না, চুপচাপ রুম থেকে বেরিয়ে গেলাম। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, তখন আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। মনে পড়ছে আমার অতীত এবং বর্তমানে কিছু ঘটে যাওয়া অমানবিক অত্যাচারের কথা। হঠাৎ করে তখন আমার ননদ পিছন থেকে এসে বলল, সন্ধ্যা তো হয়ে এসেছে, এত ননির পুতুল হলে হবে? বাসন কোসনগুলো মেজে এবার একটু রান্নাঘরের দিকে যাও। আমি একটাও কোনো কথা বললাম না, চুপচাপ ওখান থেকে রান্নাঘরের দিকে চলে গেলাম। রান্নাঘরের সামনে আসতেই আমার চাচি শাশুড়ির সাথে আমার দেখা হয়ে গেল। আমি চোখের পানি লুকানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি বুঝতে পারলেন ব্যাপারটা। আমার চোখের পানি মুছে দিয়ে বললেন, গাছের গোড়া যদি শক্ত না হয় তাহলে গাছের ডালপালাও কখনো শক্ত হয় না। আমি বিষয়টা বুঝতে পারছি বৌমা, কিন্তু তুমি হয়তো ব্যাপারটা বুঝতে পারছো না। তোমার স্বামীকে কোনটা অন্যায় আর কোনটা ন্যায় বোঝাতে হবে। গাছের গোড়াটাকে শক্ত করতে হবে, তাহলে তো তুমি গাছ থেকে সুস্বাদু ফলের আশা করতে পারো। আমি সেদিন কিছুটা বুঝতে পেরেছিলাম আমার চাচি শাশুড়ি আসলে কি বোঝাতে চেয়েছে। আমার চাচি শাশুড়ি একটা মুচকি হাসি দিয়ে রান্নাঘর থেকে চলে গেল। তখন আমি মনে মনে ভাবলাম, আজ রাতের বেলা আমি গাছের নিচে পানি দিব যাতে গাছের গোড়াটা শক্ত হয়। রাতের বেলা আমি আর আমার স্বামী পাশাপাশি শুয়ে আছি। আজ আমি আমার স্বামীর দিকে ফিরিনি, উল্টো দিকে ফিরে শুয়ে আছি। আমার স্বামী আমাকে টান দিয়ে তার বুকের কাছে নিতে চাইলো, কিন্তু আমি টান দিয়ে ছাড়িয়ে নিলাম। আমার স্বামী তখন বলল, কি ব্যাপার, তুমি এমন করছো কেন? আমি তোমাকে কাছে ডাকছি, তুমি এদিকে এসো। আমি তখন উঠে বসে বললাম, দেখো, তোমার যেমন পেটের ক্ষুধা দেহের ক্ষুধা আছে, ঠিক আমারও তেমন আছে। তুমি তো সারাদিন পেটের ক্ষুধা মিটিয়ে এখন দেহের ক্ষুধা মিটাতে এসেছো, কিন্তু আমি তো তোমার স্ত্রী। কিন্তু দুপুরবেলা এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমি যে দুপুরে খেয়েছি কিনা তুমি কি একবারও জানতে চেষ্টা করেছো? আমার স্বামী তখন চুপচাপ বসে আছে। আমার কি মনে হয় তুমি জানো? আমার কাছে মনে হয় তোমার কাছে আমি শুধু একটা ভোগের পণ্য। কিন্তু আমি সারাদিন খেয়েছি কিনা আমার কি প্রয়োজন এগুলা জানার ন্যূনতম তোমার কোনো প্রয়োজনই নেই। আমার স্বামী তখনও চুপচাপ বসে রইল, কোনো কথাই বলছে না। আমি তারপরে আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম। সারা রাত আমার স্বামী আমাকে ছুঁয়েও দেখেনি। সকালবেলা নাস্তার টেবিলে বসে সবাই নাস্তা করছে আর আমি রান্নাঘর থেকে সবাইকে খাবার দিচ্ছি। আমি আমার স্বামী চেয়ারের পাশে আসতেই আমার স্বামী আমার হাতটা ধরে বলল, তুমিও আমাদের সাথে খেতে বসো। একথা শুনে সবাই তো অবাক, আমিও কিছুটা অস্বস্তি বোধ করলাম। সেখানে আমার ননদ আমার স্বামীকে বলল, ভাইয়া, তোর কি চোখে ছানি পড়েছে? দেখতে পাচ্ছিস না এখানে কোনো চেয়ার নেই, কিন্তু ভাবি কোথায় বসে খাবে? তখন আমার স্বামী বলে উঠল, খাবার টেবিলে যদি কোনো চেয়ারই না থেকে থাকে তাহলে তুমি আর আমি এখানে নাস্তা করব না। নাস্তার প্লেটটা নাও, তুমি আর আমি বেডরুমে বসে
বসে নাস্তাটা সেরে নেই। আমার স্বামীর এই কথা শুনে আমার শাশুড়ি দাঁড়িয়ে গিয়ে বলল, দিন দিন দেখছি তোর বউয়ের প্রতি তোর দরদ বেড়ে যাচ্ছে। আমরা খাওয়ার পর তো তোর বউ খাবেই, তাই এখন যে খেতে হবে তার তো কোনো কথা নেই। তখন আমার স্বামী বলল, সারাদিন তো মা ও অনেক খাটাখাটনি করে, আমাদের খাওয়ার জন্য সে রান্না বান্না করে, আর ও যে খেয়েছে কিনা তা কি আমরা কখনো খোঁজ নেই? আমরা ঠিকই আমাদের মতো খেয়ে উঠে চলে যাই, আর আজ থেকে এরকম হবে না, আজ থেকে ও আমাদের সাথেই খাবে। আমার ননদ বলল, ভাইয়া তুই কিন্তু এটা বাড়াবাড়ি করছিস, ভাইয়া তুই চুপচাপ খেয়ে অফিসে চলে যা। আমার স্বামী তখন বলল, বাড়াবাড়ি আমি এতদিন করিনি, কিন্তু এখন থেকে বাড়াবাড়ি করব। তোরা যে অন্যায়গুলো ওর প্রতি করছিস, এখন থেকে আমি সেই অন্যায়গুলো আর সহ্য করব না। এ কথা বলেই আমার স্বামী আমার হাত ধরে আমাদের রুমে নিয়ে চলে গেল। আমার শ্বশুর তখন আমার চাচি শাশুড়িকে বলল, এতদিন পরে হয়তো আমার বোকা ছেলেটার মাথায় সুবুদ্ধি এসেছে। তখন আমার চাচি শাশুড়ি আমার শাশুড়ির হাত ধরে বলল, এই সংসারের তো সমস্ত খরচ তোমার ছেলে দেয়, তাই না? তখন আমার শাশুড়ি বলল, হ্যাঁ, একটু আগে ওর ব্যবহারে যেটা বুঝলাম, ও তো অন্য বাসায় ওর বউকে নিয়ে ভাড়া থাকবে। তাহলে তখন কি হবে আপনাদের ভাবি? আর শুনলাম এখন নাকি নতুন একটা আইন হয়েছে, স্বামী স্ত্রী যদি আলাদা থাকতে চায়, তাহলে বাবা মা যদি বাধা দেয়, তাহলে নাকি তারা মামলা করতে পারবে। আমার চাচি শাশুড়ির এই কথা শুনে যেন মনে হলো আমার শাশুড়ি চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছিল। রাতের বেলা আমার ননদের স্বামী ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল, তার পাশের চেয়ারে বসে খাচ্ছিল আমার ননদ। আমার ননদের স্বামী খেতে খেতে হঠাৎ করে ভাতের মধ্যে একটা পাথর পেল। তখন ননদের স্বামী অকথু বলে বলল, তুমি তোমার ভাবিকে ডাকো। আমার ননদ বলল, কেন, কি হয়েছে? তখন বলল, যেটা বলেছি সেটাই করো, ভাবিকে ডাকো। আমার ননদ তখন ভাবি ভাবি বলে ডাক দিল। আমি আমার ননদের ডাক শুনে দৌড়ে এসে ডাইনিং টেবিলের পাশে এসে দাঁড়ালাম। আমি বললাম, কি হয়েছে, আর কিছু কি লাগবে তোমাদের? তখন আমার ননদের স্বামী উত্তেজিত হয়ে বলল, ভাতের মধ্যে পাথর থাকে, তরকারিতে লবণ বেশি দেন, রান্নায় কোনো স্বাদ পাচ্ছি না, আপনার সমস্যাটা কি? রান্না করার আগে চালের মধ্যে পাথর আছে কিনা সেটা একটু পরিষ্কার করতে পারেন না? তখন আমার শাশুড়ি আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কি হয়েছে, এখানে এত চেঁচামেচি কিসের? তখন আমার ননদ বলল, দেখো মা, তোমার জামাই খেতে বসেছিল, কিন্তু যে একটু পেট ভরে খাবে তা খেতে পারছে না। তোমার বৌমা ইদানিং কি রান্না করছে, ভাতের মধ্যে পাথর থাকে। তখন আমার ননদের স্বামী বলল, সংসারে যদি এরকম বউ থাকে তাহলে সংসারে থাকার থেকে না থাকাই ভালো। তখন আমার শাশুড়ি চেঁচিয়ে বলল, তুমি কতটা দায়িত্ববান আর তোমার স্ত্রী কতটা দায়িত্ববান সেটা আগে চিন্তা করো। বিয়ের পর তোমার বউকে আমাদের বাড়িতে উঠিয়ে রেখেছো, তোমার বউ তো একটা কাজও পারে না, সব কাজ তো বৌমাই করে। এই মেয়েটাও তো একটা মানুষ, সারাদিন আমাদের জন্য গাধার মতো খাটে। তুই আমি চাইলেও তো চালগুলা একটু পরিষ্কার করে দিতে পারি, কিন্তু কোনো কাজেই তো আমরা ওকে সাহায্য করি না, আর একটা ঝাড়ি ছাড়া ওর সাথে কথা বলারও চেষ্টা করি না। এজন্য এখন থেকে নিজেদের চরকায় নিজেরাই তেল দেওয়ার চেষ্টা করবা। আমার বৌমার দিকে কেউ খবরদারি করবা না। আমি হাঁ করে তাকিয়ে রইলাম আমার শাশুড়ির দিকে। আমার ননদ আর ননদের স্বামী কোনো কথা না বলে চুপচাপ তাদের রুমে চলে গেল। আমার শাশুড়ির পরিবর্তন দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম, আর এর সবকিছুর পিছনে একজন মানুষই দায়িত্ব পালন করেছে, সে হচ্ছে আমার চাচি শাশুড়ি। তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা আরো বেশি বেড়ে গেল। আর এই সম্পূর্ণ গল্পটা একটা আপুর জীবন থেকে নেওয়া।